চিমনামানির জঙ্গলের থেকে এক আশ্চর্য সফর শেষ করবার পর আমি ও কিশোরী হন্তদন্ত হয়ে ফিরে গিয়েছিলাম বাড়িতে। কিন্তু যে কথা ভেবে তাড়াহুড়ো করে গিয়েছিলাম নিজ নিজ বাসভবনে, সেখানে পৌঁছে দেখি পারিবারিক কারোর চেহারায় আমার অনুপস্থিতির কোনো উদ্বিগ্নতা বা কৌতূহল নেই। স্ত্রীর আচরণ দেখলাম একেবারেই স্বাভাবিক, যেন কোনো কারণে বেরিয়েছিলাম খানিকক্ষণের জন্য, কাজ মিটিয়ে আবার বাড়িতে ফিরে এসেছি। মনের ভেতরে একটা খটকা লেগেছিল ঠিকই। মনে হয়েছিল কোনোভাবে কি আমরা আবার সেই সময়ে ফিরে এসেছি যেই সময়টার থেকে আমরা বাড়ি ছেড়েছিলাম। মানে বলতে চাইছি, কোনো কারণে এমন কি হয়েছে যে তারানাথের সঙ্গে কাটানো ওই দুটো দিন এই স্বাভাবিক পার্থিব জগতের কয়েক ঘন্টার সমান। দিন তিনেক পরের এক রবিবারে যখন তারানাথের কাছে এই বিষয়ে গিয়ে প্রশ্ন করলাম আমি ও কিশোরী, তখন তারানাথ বলল, সময়ের হিসেব আমি আগের থেকেই করে নিয়েছিলাম, বুঝলে। কারণ যে পুজোর আসনের সামনে একটা মোমবাতি ধরিয়ে আমি প্রস্থান করেছিলাম এই মটলেনের থেকে, ফিরে এসে ঠাকুর ঘরে গিয়ে দেখি সেই মোমবাতি তখনও সম্পূর্ণ নিভে যায়নি। যাই হোক, এটা কিভাবে হলো তার গণিতের ব্যাপারে আমার জানা নেই, তবে সময়ে এমনই এক মায়াবী জাদুকরী বিদ্যা যা আয়ত্তে আনবার ক্ষমতা ঈশ্বরের কাছেও আছে কিনা সন্দেহ। একটি ঘটনা এই প্রসঙ্গে মনে পড়ছে আমার, যেটা তোমরা শুনলে বাকিটা স্পষ্ট বুঝতে পারবে। এটা যে সময়ের ঘটনা, তখন কিছুদিন হলো বিয়ে করে কলকাতার উপশহরে একটা ভাড়া বাড়িতে এসে উঠেছি। সেই সময়ের গল্প তো তোমাদের কাছে আগেও করেছি। চারিমা তখন ওর মায়ের গর্ভে। তা সে বছর পুজোর আগে আগে চারির মাকে তার বাপের বাড়ি রেখে এসেছি। কলকাতা আমার ভালো না লাগলেও ছেড়ে যাওয়ার উপায় নেই। খুব একটা পসার যে জমেছে তখনও তা কিন্তু নয়। ওই 2 দিন 4 দিনে একজন দুজন করে মক্কেল আসতো হাত দেখাতে, মাঝে মধ্যে কলকাতার বাইরেও যেতে হতো। এই করে যা রোজগার হতো তাতে খুব ভালো না হলেও চলে যেত আর কি। এই সময় একদিনের কথা, সেদিন বসন্তপুরের মল্লিক বাড়ি থেকে একটা চিঠি এলো। মল্লিকরা বসন্তপুরের পুরনো সম্ভ্রান্ত পরিবার। কিছুকাল আগে বাড়ির কর্তা হরিহর মল্লিকের একটা সমস্যায় আমি সাহায্য করেছিলাম, তাই আমার প্রতি তার একটা স্নেহ জন্মেছিল। দীর্ঘ চিঠির শুরুতে গতানুগতিক কথাবার্তা শেষে মল্লিক মশাই লিখেছেন, ঠাকুর মশাই, শেষবার আপনার সাথে যখন দেখা হয় তখন আমার কাছ থেকে ওঝা কবিরাজদের পাতা খেলার কথা শুনে আপনি সেই খেলা স্বচক্ষে দেখার আগ্রহ প্রকাশ করেছিলেন। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি, আগামী একাদশী তিথিতে বসন্তপুরে দীর্ঘদিন পর এই পাতা খেলার আয়োজন করা হয়েছে। আমার শরীর বিশেষ ভালো নয়, তাই সশরীরে উপস্থিত থেকে আপনাকে নিমন্ত্রণ করতে পারলাম না। তবে আপনি যদি এই অধমের ডাকে সাড়া দিয়ে 2 দিন মল্লিক বাড়ির অতিথি হয়ে বসন্তপুর ঘুরে যান, তবে নিজেকে ভাগ্যবান মনে করব। আর সেই সাথে আপনার পাতা খেলা দেখার ইচ্ছাটাও পূরণ হবে বলেই আশা করছি। আপনার অপেক্ষায় থাকব। ইতি হরিহর মল্লিক। আগেই বলেছি যে সেই সময়টাতে আমার বিশেষ কোনো ব্যস্ততা ছিল না, তাই মল্লিক মশাইয়ের নিমন্ত্রণ রক্ষা করতে ঠিক দিনে আমি বসন্তপুর হাজির হলাম। মল্লিক মশাই যে আমাকে দেখে ভীষণ খুশি হলেন এবং আমার আদর যত্নেরও যে কোনো কমতি হলো না, সেটা তো বলাই বাহুল্য। সেসব বলে আজ আর সময় নষ্ট করব না। তার চেয়ে বরং ওই যে বিশেষ খেলাটা দেখতে গিয়েছিলাম সেটার কথা বলি। কারণ ওই বসন্তপুরের যাবার সূত্র ধরেই পরবর্তীতে যে ভয়াবহ আর বিচিত্র অভিজ্ঞতার মুখোমুখি আমি হয়েছিলাম, সেটার প্রথম আভাস ওই খেলার মধ্যেই আমি পাই। পাতা খেলার কথা হয়তো তোমরা আগে শোনোনি।
এখন অবশ্য এই খেলার কথা তেমন শোনা যায় না, তবে এককালে বাংলার গ্রামে গঞ্জে এই খেলার বেশ প্রচলন ছিল। খেলাটা হতো মূলত ওঝা বা কবিরাজদের মধ্যে কে সেরা সেটা নির্ণয় করার জন্য। খেলা শুরুর সময় প্রথমেই একটা খোলা জায়গায় বা মাঠে বড় একটা বৃত্তাকার গণ্ডি টেনে তার বাইরে ওঝারা সব আসন পেতে বসতেন। তারপর ওই গণ্ডির মাঝখানে বসিয়ে দেওয়া হতো কোনো একজন মানুষকে। তবে যেমন তেমন মানুষ হলে কিন্তু চলবে না, মানুষটা হতে হবে শুদ্ধ তুলা রাশি জাতক বা জাতিকা। এই তুলা রাশির মানুষটাকেই বলে পাতা, আর সেই থেকেই ওই খেলার নাম পাতা খেলা। তো যাই হোক, খেলা শুরু হলে গণ্ডির বাইরে থেকে সকল ওঝা চেষ্টা করেন মন্ত্র পড়ে পাতাকে মহাবিষ্ট করে নিজের দিকে টেনে নেওয়ার। একটা খেলায় একের অধিক পাতাও থাকতে পারে। খেলা শেষে যে ওঝা সবচেয়ে বেশি পাতা নিজের কাছে টেনে নিতে পারবেন তিনি বিজয়ী হবেন। এই খেলার কথা ছোটবেলায় শুনলেও নিজের চোখে কখনো দেখিনি। তাই সেদিন বিকেলে মল্লিক বাবুর সঙ্গে খুব আগ্রহ নিয়েই খেলার মাঠে গিয়ে হাজির হলুম। পৌঁছে দেখি সে এক রমরমা ব্যাপার। আশেপাশের কয়েক গাঁয়ের সব মানুষ যেন খেলার মাঠে এসে হাজির। খেলাকে কেন্দ্র করে মাঠের একপাশে ছোটখাটো একটা মেলাও বসেছে। তবে সবচেয়ে বেশি ভিড় পাতা খেলার চারপাশে। সে এমন ভিড় তা বলে বোঝানো যায় না। কেউ এসেছে লাঠিতে ভর দিয়ে, তো কেউ এসেছে বাবার হাত ধরে। এমনিতে হয়তো সেই ভিড় ঠেলে ভিতরে ঢুকতে পারতাম কিনা সন্দেহ, কিন্তু মল্লিক মশাই সঙ্গে থাকায় কোনো সমস্যাই হলো না। তো আমরা পৌঁছনোর খানিকক্ষণের মধ্যেই খেলাও শুরু হয়ে গেল। দেখলুম বৃত্তাকার গণ্ডির বাইরে চারদিকে চারজন ওঝা আসন পেতে বসেছেন। ওঝারা এক একজন দর্শনধারীও বটে। গলায় মাথায় লাল গামছা, কপালে সিঁদুর লেপা, কারো কারো সর্বাঙ্গে চিতার ছাই ভস্য মাখা। দেখেই বেশ ভয় ভয় লাগে। খেলা শুরু হতে ওঝারা যার যার আসনে বসে সামনে ধুনি জেলে দুর্বোধ্য সব কার্যকলাপ আর মন্ত্র উচ্চারণ শুরু করল। ওদিকে খেলার পাতা বানানো হয়েছিল বছর 40-এর একজন লোককে। সে বৃত্তের মাঝখানে যোগাসনে ঝিম হয়ে বসে আছে। এভাবে যত সময় পার হতে লাগলো, ওঝাদের জারি জুড়িও তত বাড়তে লাগলো। মুঠো মুঠো ধূপ ধুনো পড়তে লাগলো ধুনির আগুনে, আর সেই সুবাসে চারিদিকের বাতাস যেন ভারী হয়ে উঠল। তারপরেই একসময় মনে হলো গণ্ডির মাঝখানে বসে থাকা লোকটা যেন একটু একটু করে ঢুলতে শুরু করেছে। সেটা চোখে পড়তেই উপস্থিত জনতা উল্লাসে ফেটে পড়ল। সেই সঙ্গে ওঝাদের জারি জুড়িও এক ধাক্কায় বেড়ে গেল। ওঝাদের মধ্যে দুজনকে দেখলাম আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে প্রাণান্তকর অঙ্গভঙ্গি করছে, যেন কোনো অদৃশ্য শক্তি দিয়ে পারলে এখনই পাতাকে নিজেদের দিকে টেনে নিয়ে আসবে। এরকম ভাবে কিছুক্ষণ চলার পর তুলা রাশির লোকটা এবার উঠে দাঁড়ালো। তারপর টলমলো পায়ে একজন ওঝার দিকে দুপা এগিয়ে যেতেই বাকি ওঝারা দ্বিগুণ জোরে মন্ত্র পড়তে শুরু করলো। অমনি লোকটা আবার দুপা পিছিয়ে গণ্ডির কেন্দ্রে ফিরে গেল। এইভাবেই খেলাটা চলতে লাগলো কিছুক্ষণ ধরে। পাতা লোকটা একবার এদিকে যায় আর একবার ওর দিকে, আর সেই সঙ্গে সমবেত জনতার উত্তেজনা বাড়তে থাকে। যাই হোক, এই পাতা খেলার ব্যাপারটা বিস্তারিতভাবে তোমাদের কেন বললাম এবার সেটা বলি। খেলাটা যখন খুব জমে উঠেছে তখনই একটা ব্যাপার ঘটল। আমি বসেছিলাম মল্লিক মশাইয়ের সঙ্গে খেলার মাঠের উত্তরে একটা বাঁধানো বট গাছের গোড়াতে। হঠাৎ কি হলো, সেই তুলা রাশির লোকটা টলতে টলতে এগিয়ে এসে
ঠিক আমার সামনে স্থির হয়ে গেল। তারপর বিড়বিড় করে কি যেন বলতে লাগলো সে। লোকটাকে আমাদের দিকে এগিয়ে আসতে দেখে দর্শকরা প্রথমটায় হকচকিয়ে গেলেও কিছুক্ষণের মধ্যেই আবার তাদের স্বভাব সুলভ হই হুল্লোতে ফিরে গেল। সেই শব্দের মধ্যে লোকটা বিড়বিড় করে কি যেন বলছে, সেটা ভালো মতো শুনতেই পারছিলাম না। তাই আমি উঠে দাঁড়িয়ে তার কাছে এগিয়ে গেলাম। আর তখনই শুনলাম লোকটা বিড়বিড় করে বলছে, 8 কেষ্টপুরে এসো, 8 কেষ্টপুরে এসো। খুব কম সময় আমি পেয়েছিলাম। তার মধ্যেই আমি লোকটার চোখের লক্ষ্যহীন দৃষ্টি দেখে বুঝলাম কথাগুলো সে নিচে বলছে না, বরং তার মুখ দিয়ে অন্য কেউ যেন বলিয়ে নিচ্ছে। কিন্তু কে সে, আর কাকে কেন হাটকেষ্টপুর যেতে বলছে সে, সেটা জানার কোনো উপায় নেই। আরো বার কয়েক কথাগুলো পুনরাবৃত্তি করে লোকটা যেইভাবে এসেছিল সেইভাবেই টলতে টলতে গণ্ডির কেন্দ্রে ফিরে গেল। মল্লিক মশাইয়ের দিকে চেয়ে দেখলাম তিনি সপ্রশ্ন দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন। আশেপাশের মানুষরাও জানতে চাইছে লোকটা কি বলে গেল। আমি তাদের কথার কোনো উত্তর না দিয়ে চুপ করে গেলাম। ওদিকে ততক্ষণে আবার খেলা শুরু হয়েছে। লোকজনের দৃষ্টি আবার সেদিকে ঘুরে গেছে, তাই খুব একটা কেউ জোড়াজুড়িও করল না। আমার মনটা কিন্তু তখন আর ওই খেলার দিকে নেই, কারণ অভিজ্ঞতা থেকে বেশ বুঝতে পারছিলাম শীঘ্রই কিছু একটা ঘটতে চলেছে। আর সত্যিই আমার ধারণা একেবারে ঠিক হলো। সেদিন রাতে আমার ঘুমোনোর ব্যবস্থা হয়েছিল মল্লিক বাড়ির দক্ষিণের একটা ঘরে। অনেকে আছে যাদের নতুন জায়গায় গেলে আবার ঘুম হয় না। আমার অবশ্য সে বালাই কোনো দিনই ছিল না। সারা জীবন পথে ঘাটে ঘুরেই কাটিয়েছি, বলতে গেলে যেখানেই রাত সেখানেই কাত। তাই বিছানায় শুয়ে খুব সহজেই ঘুমিয়ে পড়েছিলাম। এই ঘুমের মধ্যে আবার একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম, বুঝলে। দেখলাম আমি দাঁড়িয়ে আছি কোনো একটা জংলা মতো জায়গাতে। চারিদিকে বড় বড় গাছ আর ঘন ঝোপঝাড়। সেসব গাছ এতই উঁচু তাদের মাথা দেখা যাচ্ছে না। জঙ্গলের মধ্যে দিন না রাত্রি সেটাও ঠিক স্পষ্ট নয়। শুধু একটা আবছা নীলাভ আলো চারিদিকে। অবাক হয়ে চারিদিকে তাকিয়ে দেখছি আর ভাবছি এ কোথায় এসে পড়লাম। এমন সময় দূর থেকে কে যেন টেনে টেনে ডাকলো, তারানাথ, তারানাথ, তারানাথ। মনে হলো অনেক দূর থেকে ডাকটা ভেসে আসছে। আমি উল্টো দিকে ঘুরে দু হাতে ঝোপঝাড় ঠেলে ডাকটা যেদিক থেকে এসেছে সেদিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলুম, কিন্তু নিজের জায়গা থেকে এক পাও এগোতে পারলাম না। এরই মধ্যে পিছন থেকে অন্য একটা কণ্ঠ বলে উঠল, এবার সময় হয়েছে, তুমি যাও। মনে হলো যে বলছে তার কণ্ঠটা আমার অনেক দিনের চেনা, অনেক আপন। উল্টো ঘুরে তার মুখটা দেখতে যাব, ঠিক এমন সময় ঘুমটা ভেঙে গেল। বিছানায় উঠে বসে দেখলাম ঘামে আমার পুরো শরীর ভিজে। পাশে রাখা কলসি থেকে জল ঢেলে খেলাম। জানলা দিয়ে বাইরে তাকিয়ে বুঝলাম ভোর হতে চলেছে। তাই আর শুয়ে না থেকে দরজা খুলে বাইরে বেরিয়ে মল্লিক বাড়ির পুকুর ঘাটে গিয়ে বসে বসে স্বপ্নটা নিয়ে ভাবতে শুরু করলুম। আগের দিন পাতা খেলার সময় ঘটনাটা আর রাতের স্বপ্নটা, এই দুই মিলিয়ে আমার মনটা অস্থির হয়ে উঠেছিল। মনে হচ্ছিল ঘটনা দুটো হয়তো একই দিকে ইঙ্গিত করছে আমায়।
কিন্তু তাদের মধ্যে স্পষ্ট কোনো সংযোগ আমি কিন্তু খুঁজে পাচ্ছিলাম না। শেষে অনেক ভেবে মনে হলো হাটকেষ্টপুর গেলে হয়তো প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাব। কিন্তু সমস্যা হলো হাটকেষ্টপুর জায়গাটা যে কোথায় সেটাই তো জানি না। ঠিক করলাম সকালে খাবার সময় মল্লিক মশাইকে ব্যাপারটা জিজ্ঞেস করব। কিন্তু তখনও কি আর জানতাম যে এর চেয়ে আরো বড় চমক আরো কিছুক্ষণের মধ্যেই আমি পেতে চলেছি। গল্পের এই পর্যায়ে এসে তারানাথ একটু থামল। তারপর চারিমা, চারিমা, চারিকে ডেকে চা দিতে বলে নতুন সিগারেটের প্যাকেট ভেঙে একটা সিগারেট ধরালো। কিশোরী এরই মধ্যে অস্থির হয়ে বলল, আরে তারপর কি হলো বলুন না। আরে রোসো রোসো বলছি ক্ষণ, বলে তারানাথ আবার শুরু করল। সকালে খাবার সময় হাটকেষ্টপুরের কথাটা মল্লিক মশাইকে জিজ্ঞেস করব ভেবেছিলুম, কিন্তু খেতে বসে মল্লিক মশাইয়ের মুখ দেখে মনে হলো তিনি নিজে থেকে কিছু একটা বলতে চাইছেন, কিন্তু কি করে বলবেন সেটা ঠিক বুঝতে পারছেন না। খাওয়া শেষে বৈঠকখানায় ঘরে গিয়ে দুজনে বসলুম। আমি নিজে থেকেই বললুম, আপনার মুখ দেখে মনে হচ্ছে কিছু একটা বলতে চাইছেন আপনি, সংকোচ না করে বলে ফেলুন না। আমার কথা শুনে মল্লিক মশাই যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। বললেন, কিছু মনে করবেন না ঠাকুরমশাই, এখানে আপনি এসেছেন আমার অতিথি হয়ে, তাই কথাটা বলতে সংকোচ বোধ হচ্ছে, কিন্তু না বলেও পারছি না। আমি তখন তাকে আবারও অভয় দিলে তিনি বললেন, আপনি কি হাটকেষ্টপুরের নাম শুনেছেন? নামটা শুনে আমি খানিকক্ষণের জন্য চমকে উঠলাম, কিন্তু সেটা বুঝতে না দিয়ে না সূচক মাথা নাড়লাম তার সামনে। তখন মল্লিক মশাই বললেন, আমাদের এখান থেকে মাইল 8 দূরে হাটকেষ্টপুর গ্রাম। সেই গ্রামে মাধব সেন্নাল নামে আমার একজন পুরনো বন্ধু আছে। সপ্তাহখানেক আগে মাধব আমার সাথে দেখা করতে এসেছিল। আমার পারিবারিক সমস্যার কথা, আপনার সাহায্যে কিভাবে সেই সমস্যা থেকে মুক্তি পেয়েছি তার সবই সে অবগত আছে। সেদিন কথা প্রসঙ্গে আপনি যে এখানে আসতে পারেন সেই ব্যাপারটা তাকে বলেছিলাম। আজ একটু আগে সে লোক দিয়ে খবর পাঠিয়েছে যে আমি যেন যে করেই হোক আপনাকে একটিবারের জন্য হলেও হাটকেষ্টপুর যেতে রাজি করাই। সেই লোকের কাছেই শুনলাম হাটকেষ্টপুরে গত কয়েকদিনে বেশ কিছু অদ্ভুত ব্যাপার ঘটেছে। সেই ব্যাপারে মাধব আপনার সাহায্য চায়। এখন আপনি যদি দয়া করে আমার অনুরোধটা রক্ষা করেন তবে আমি কৃতার্থ হই ঠাকুরমশাই। মল্লিক মশাইয়ের কথা শুনে আমি কেন যে চমকে উঠেছিলাম আশা করি বুঝতে পারছ। হাটকেষ্টপুরে যেতে আমার আপত্তি ছিল না, বরং মনের ভিতরে একটা ভীষণ রকম কৌতূহল হচ্ছিল। তবুও আমি মল্লিক মশাইকে জিজ্ঞেস করলুম, হাটকেষ্টপুরে কি অদ্ভুত ব্যাপার ঘটেছে সেটা ঠিক কি জানতে পেরেছেন? তার প্রস্তাবটা যে আমি সরাসরি নাকচ করে দেইনি সেটা বুঝতে পেরে মল্লিক মশাইয়ের মুখে হাসি ফুটে উঠল। শশব ব্যস্ত হয়ে বললেন, মাধব যে লোকটাকে পাঠিয়েছে সে এখনো আছে, তাকে ডাকি? আপনি বরং তার মুখে সবটা শুনুন। আমি সায় দিতেই মল্লিক মশাই একজন চাকরকে ডেকে লোকটাকে বৈঠকখানায় নিয়ে আসতে বললেন। কিছুক্ষণের মধ্যেই খাঁটো ধুতি পরা একজন দেহাতি গোছের লোক বৈঠকখানায় এসে আমাদের প্রণাম করে দাঁড়ালো। মল্লিক মশাই আমার দিকে নির্দেশ করে তাকে উদ্দেশ্য করে বললেন, সুখদেব, তোমার কর্তা মশাই যার কথা বলেছেন ইনি সেই ঠাকুর মশাই। তুমি আমাকে যা যা বলেছ সেটা আরেকবার এনাকে বলো। আগে কর্তা মশাই আমারে কইলেন আপনার সাথে দেখা কইরে কলকাতার ঠাকুর মশাই রে। আরে ওসব নয়, তোমাদের গ্রামে কি কি ঝামেলা হয়েছে সেইটা বলো। তুমি ওখানে বসো, হ্যাঁ বসে বলো, কেমন বলো। লোকটা এবারে আমাদের সামনে হাঁটু ভাঁজ করে বসল।
তারপর একটু গুছিয়ে নিয়ে বলল, আগে বাবু, ঘটনাটা শুরু হয়েছে গত মঙ্গলবার থেকে। সেই দিন গায়ের কানায় বাবু দেহ রাখলেন। তার চিতা দেওয়ার জন্য গায়ের ছেলেপিলেরা মিলে শ্মশানে নিয়ে যাচ্ছিল। গায়ের থেকে দক্ষিণে মাইল 2 দূরই শ্মশান। ছেলেপিলেরা সন্ধ্যার সময় মরা কাঁধে নিয়ে রওনা হইল। কর্তাবাবু আর আমিও ছিলাম সেই দলে। সবাই ভাবছিলাম ঘন্টা 2-3-এর মধ্যেই কাজ ছেড়ে চলে আসবো। কিন্তু কি কব বাবু, তারা 2 ঘন্টা হেঁটেও ওই শ্মশানে পৌঁছতে পারলাম না। আমি লক্ষ্য করে দেখলাম কথা বলতে বলতে লোকটা একটু কেঁপে কেঁপে উঠছে যেন। তাকে তখন অভয় দিয়ে বললুম, আহা, শান্ত হও, শান্ত হও। পৌঁছতে পারলে না মানে কি? সে কথা যে কেমনে বোঝায় বাবু। মরা কাঁধে নিয়ে ওই অন্ধকারের মধ্যে দিয়ে আমরা হাঁটতেছি, কিন্তু পথ আর শেষ হয় না। দূর থেকে শ্মশানের উঁচু উঁচু গাছের মাথা দেখা যায়। মনে হয় আর একটু হাঁটলেই পৌঁছানো যাবে, কিন্তু পৌঁছতেই আর পারি না। তখন তোমরা কি করলে? তখন কর্তামশাই কইল যে আমরা বারবার পথ ভুল করতেছি। তাই এক নজরে ঠিক করা হইল যে দলের সবার সামনে থেকে ওই শ্মশানের বড় গাব গাছটার মাথার দিকে চোখ রাখবে। কর্তামশাইয়ের কথা মতো সবাই তাই করলেন। এইভাবে আরও অনেকক্ষণ হাঁটার পরও শ্মশান যেইখানে ছিল সেইখানেই রয়ে গেল। আমরা কয়েকজন তখন ভয় পেয়ে কইলাম যে আর শ্মশানে যে কাজ নেয়, এর চেয়ে গ্রামে ফিরে যায়। তখন আমরা সবাই গ্রামের পথ ধরলাম। তখন আর ঝামেলা হলো নি, সহজে গ্রামে চলে আসলাম। তারপর তুই কানাইবাবুর বাড়ির পাশেই চিতে চালানো হলো। একটানা কথার মধ্যে লোকটা একটু থামল। বুঝলাম তার কথা তখনও শেষ হয়নি। বললাম, আচ্ছা আচ্ছা, তারপর কি হলো? আগে সেই দিনের ঘটনায় সবাই তো ভয় পেয়ে গেছিলাম, খাটুনিও হয়েছিল। কর্তামশাই তো তাই জন্যে অসুস্থ হয়ে পড়লেন, আজ নিজে আসতে পারলেননি। পরদিন গায়ের ছেলেপিলেদের মধ্যে তাদের সাহস বেশি, তেমন কয়েকজন মিলে আবার শ্মশানের দিকে গিয়েছিল। দিনের বেলাতেই গেছিল, কিন্তু সেদিনও সারা দুপুর হাইটে তারা শ্মশানে পৌঁছতে পারেনি। কেমনে পথ ভুল করে তারা অন্য এক গাঁয়ে গিয়ে ওঠে। গত পরশুর ঘটনা এইটে। তো কর্তাবাবুর আদেশের কারণে এখনো ঘটনাটা জানাজানি হয়নি। তা আপনি এখানে আসতেছেন শুনে বাবু আমারে পাঠালো। সুখদেবের কথা শেষ হলে সে করুণ মুখ করে আমার দিকে চেয়ে রইল। মল্লিক মশায়ের মুখ দেখে বুঝলাম তিনি চাইছেন আমি যেন হাটকেষ্টপুরে যাই, কিন্তু বলতে সংকোচ বোধ করছেন আমায়। আমি কিন্তু তখন অন্য কথা ভাবছি। হাটকেষ্টপুরে যে আমাকে যেতে হবে সেটা তো আমি জানি। শ্মশানে যাওয়ার সময় পথ ভুল করার সমস্যাটা কেন হচ্ছে সেটাও খানিকটা আঁচ করতে পেরেছি। তখনকার মতো সেই কথা আর তুললাম না। তার বদলে মল্লিক মশাইকে আশ্বস্ত করে বললুম, আমি যাব। আমার কথা শুনে মল্লিক মশাইয়ের মুখে সংশয় কেটে গিয়ে এবার হাসি ফুটে উঠল। বসন্তপুর থেকে হাটকেষ্টপুর অনেকটা পথ। যখনকার কথা বলছি তখন গ্রামে গ্রামে পাকা রাস্তা তো হয়নি, এমন দূরত্বে হাঁটাই ভরসা। তাই যত আগে বেরোনো যায় ততই ভালো। মল্লিক মশাই কিন্তু আমার কথা শুনলেন না। জোর করে দুপুরে দুটো খাইয়ে দাইয়ে তবেই ছাড়লেন। শরীর ভালো না থাকায় নিজে যেতে পারলেন না, সেই কথা বারবার বলে দুঃখ প্রকাশ করলেন। আমি তাকে আশ্বস্ত করে সুখদেবের সঙ্গে হাটকেষ্টপুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লুম। 8 মাইল মাত্র পথ হলেও যেতে অনেকটাই সময় লাগলো। সুখদেব সকালেই একবার 8 মাইল পথ হেঁটে এসেছে, তাই ইচ্ছে থাকা সত্ত্বেও সে খুব দ্রুত চলতে পারছিল না। তাকে বিশ্রাম দেওয়ার জন্য মাঝে মধ্যে থেমে হাটকেষ্টপুরের কাছে যখন পৌঁছলাম তখন বিকেল গড়িয়ে গেছে। সুখদেবের মুখেই জানলাম সান্যাল বাড়ি গায়ের একদম উল্টো পাশে। গায়ের মধ্যে দিয়ে হেঁটে সান্যাল বাড়িতে পৌঁছে দেখলাম
বাড়ির সবাই আমাদের পথ চেয়ে বসে আছে। একজন বয়স্ক লোক চোখে মুখে উদ্বিগ্ন চাহনি নিয়ে বৈঠকখানার ঘরে একটা উঁচু পিঁড়ির উপরে পা তুলে আরামকে দাঁড়ায় বসেছিলেন। সুখদেবের সঙ্গে আমাকে দেখে তিনি উঠে দাঁড়িয়ে হাত জোর করে বললেন, আরে নমস্কার ঠাকুর মশাই, নমস্কার নমস্কার। আপনি যে এই অধমের ডাকে সাড়া দিয়ে আসবেন সেটা আমি ভাবতেই পারিনি। আসুন আসুন, হাত মুখ ধুয়ে নিন। প্রাথমিক পরিচয় পর্ব শেষ হতেই তিনি আমার আপ্যায়নের জন্য এবার ব্যস্ত হয়ে পড়লেন। পথশ্রমে ক্লান্তির ছাপ পড়েছিল আমার চেহারাতে। তখনই কলতলা থেকে হাত মুখ ধুয়ে এলাম। ওদিকে ততক্ষণে গরম পাতে ভাত পড়েছে। খাওয়া শেষ হলে সান্যাল মশাইয়ের কাছ থেকে সবকিছু আরেকবার শুনতে হলো। আমি ততক্ষণে অবশ্য মনে মনে ব্যাপারটা কিছুটা আঁচ করতে পেরেছি। তাই জিজ্ঞেস করলাম, যে শ্মশানের কথা বলছেন সেখানে এর আগে কোনো ঘটনা ঘটেছে? না না, একদমই না। আমাদের আশেপাশের 2 গ্রাম মিলিয়ে তো এই একটাই শ্মশান, তাই প্রতি মাসে কারোর না কারোর তো চিতা জ্বলেই। কিন্তু এর আগে কোনোদিনও এমন অদ্ভুত কিছু ঘটেছে বলে তো আমি অন্তত শুনিনি। কোনো সাধু বা তান্ত্রিক গোছের কেউ কি কাছাকাছি সময়ের মধ্যে ওই শ্মশানে এসেছিলেন? কই না তো, কাছাকাছি সময়ের মধ্যে তেমন কিছু তো। কথা বলতে বলতে সান্যাল মশাই হঠাৎ করেই থেমে গেলেন। তার কপালে একটা সূক্ষ্ম ভাঁজ পড়ল। তারপর যেন অনেক আগের ভুলে যাওয়া কিছু একটা মনে পড়েছে এমন ধরনের গলায় তিনি বললেন, বুঝলেন ঠাকুর মশাই, খুবই আশ্চর্যের বিষয়। তা সে প্রায় বছর 20 আগের ঘটনা। এতদিনে প্রায় ভুলেই বসেছিলাম। আপনি জিজ্ঞাসা না করলে হয়তো মনেও পড়তো না। সেবারে একজন বুড়ো সাধু গোছের, এই সন্ন্যাসী বলতে পারেন, তিনি এই শ্মশানে এসে রাত কাটিয়েছিলেন। ঘটনাটা মনে আছে কারণ উনি চলে যাওয়ার দিন আমাদের এই বাড়ির সামনে এসে থামেন। তাকে দেখতে পেয়ে কাছে এগিয়ে গিয়ে প্রণাম করতেই আমার হাতে একটা ছোট্ট কাপড়ের পুটলি দিয়ে বললেন, এটা খুব যত্ন করে রাখবি। আজ থেকে বছর 20 পর একদিন কেউ একজন এসে আমার কথা জিজ্ঞাসা করবে, তখন তাকে দিবি এটা, বুঝলি? তাই আজ আপনার এই প্রশ্ন শুনে মনে হচ্ছে আপনি সেই লোক ঠাকুর মশাই। সান্যাল মশাইয়ের কথা শুনে আমি অবাক হলুম। জিজ্ঞেস করলাম, সেই জিনিস কি এখনো আছে? হ্যাঁ, অবশ্যই আছে। আপনি একটু বসুন, আমি এক্ষুনি গিয়ে নিয়ে আসছি। কই এই ওগো, শুনছো? আলমারির চাবিটা একটু দাও। খানিকক্ষণের মধ্যেই তিনি ভেতরের ঘর থেকে একটা লাল কাপড়ের একটা পুঁটলি নিয়ে এলেন। সময়ের ব্যবধানে কাপড়ের রং ফিকে হয়ে এসেছে। কাপা কাপা হাতে সেটা আমার হাতে তুলে দিলে খুলে দেখলাম সেই পুঁটলির মধ্যে রয়েছে একটা ছোট্ট রূপোয় বাঁধানো আয়না। আয়নাটা দেখে ভীষণ রকম অবাক হলাম। আসলে সকালে সুখদেবের মুখে হাটকেষ্টপুরের ঘটনাটা শোনার পর মনে মনে একটা রূপোর আয়না আমি খুঁজছিলাম। কেন খুঁজছিলাম সেটা পরে জানতে পারবে। কথার মাঝে তারানাথ একটু থামল, তারপর চৌকি থেকে পা নামিয়ে বসে আবার একটা সিগারেট ধরালো। তার মুখের অভিব্যক্তি বলে দিচ্ছিল এতক্ষণ যা সে বলেছে তার তুলনায় পরবর্তী ঘটনা আরও চিত্তাকর্ষক হতে চলেছে। আমি আর কিশোরী দুজনেই ব্যগ্র হয়ে উঠেছিলাম। সেটা বুঝতে পেরে তারানাথ সিগারেটে লম্বা দুটো টান দিয়ে নারকেলের মালার মধ্যে গুঁজে দিয়ে আবার শুরু করল। সান্যাল বাড়িতে বসে এইসব যখন বলছি তখন মনের মধ্যে এক অদ্ভুত অনুভূতি হলো, বুঝলে? মনে হলো কেউ যেন আমাকে ডাকছে।
অনেকটা সেই বেলগাছির শ্মশানের ঠাকুরমশাইয়ের ডাক যেভাবে পেয়েছিলাম ঠিক সেই রকম। আমি আর কথা না বাড়িয়ে তখনই সেই শ্মশানে যাওয়ার জন্য প্রস্তুত হলাম। সান্যাল মশাই অবশ্য আমাকে এত রাতে একা একা শ্মশানের পথে যেতে দিতে রাজি হচ্ছিলেন না। উনি কয়েকজন লোক আমার সঙ্গে দিতে চাইলেন, কিন্তু আমি তাতে আপত্তি জানালাম। প্রথমত এই কাজটা যে আমাকে একা একাই করতে হবে সেটা বেশ বুঝতে পেরেছিলাম, আর তাছাড়া অত রাতে আমাকে ওই রাস্তায় এগিয়ে দিয়ে যাওয়ার জন্যে সাহসী লোকও তেমন একটা কেউ ছিল বলে তো মনে হয় না। যাই হোক, বাড়ির লোকের কাছ থেকে পথ সম্বন্ধে জেনে নিয়ে আমি একাই বেরিয়ে পড়লাম। সেদিন ছিল দ্বাদশী, তাই আকাশে চাঁদ ছিল। সেই চাঁদের আলোয় দক্ষিণের দিকে আধ মাইল হাঁটার পর গ্রামের সীমানার বাইরে এসে পড়লাম। এখান থেকে যত দূর চোখ যায় শুধু ফসলের ক্ষেত। সময়টা ছিল অগ্রহায়ণ মাস, ধান কাটা শেষ হয়ে গেছে, তাই শূন্য ফসলের মাঠ পড়ে আছে তেপান্তরের মাঠের মতো। এই মাঠের মধ্যে দিয়ে দক্ষিণ পশ্চিম বরাবর মাইল দুয়েক হাঁটলেই শ্মশান। ঠিক শীতকাল না হলেও গায়ের দিকে এ সময় রাতে কুয়াশার মতো পড়ে যায়, তাই খালি চোখে খুব বেশি দূর পর্যন্ত দেখা যায় না। আমি তার মধ্যে দিক ঠিক করে নিয়ে ক্ষেতের মধ্যে হাঁটা শুরু করলাম। এইভাবে বেশ কিছু দূর হাঁটার পর দূরে আকাশের দিকে চোখ পড়তেই থমকে দাঁড়ালাম। তোমাদের তো বলেছি, মধুসুন্দরী দেবীর কৃপায় আমি এমন অনেক কিছুই দেখতে পাই যা সাধারণ মানুষের চোখে পড়ে না। সেদিন দেখলাম বেশ অনেকটা দূরে ঘন গাছগাছালির মাথার উপরে একটা আবছা নীল রঙের আভা দেখা যাচ্ছে। একটা কাঁচের বাটিকে উল্টো করে কিছু ঢাকা দিলে যেমন দেখা যাবে, অনেকটা তেমন। আলোর রহস্যটা না বুঝলেও এটা বুঝলাম যে ওটাই সেই শ্মশান, আর ওখানেই আমাকে যেতে হবে। তাই আর কিছু ৭-৫ না ভেবে সেদিকেই পা বাড়ালাম। এইবার যে ব্যাপারটা ঘটতে শুরু করলো সেটা এতটাই অদ্ভুত যে আমি হতভম্ব হয়ে পড়লাম। খোলা প্রান্তরে দূরের জিনিস যতটা দূরে মনে হয়, বাস্তবে তার দূরত্ব হয় আরো বেশি, এটা আমি জানতাম। তাই আন্দাজ করছিলাম আধা ঘন্টা মতো হাঁটলে হয়তো পৌঁছে যাব সেখানে, কিন্তু বাস্তবে সেটা হলো না। হাতে ঘড়ি ছিল না, তাই সময়টা ঠিক বলতে পারবো না, কিন্তু অনুমানে বুঝলাম ঘন্টাখানিক সেই আলো লক্ষ্য করে সোজা হেঁটে গেলেও আলোটা যত দূরে ছিল ততটাই দূরে রয়ে গেছে। এই শ্মশানের ঘটনাটা সুখদেবের মুখে প্রথমবার শোনার সময় থেকেই আমি ধারণা করেছিলাম যে শ্মশানের গণ্ডিতে কেউ ভুল ভুলাইয়া মন্ত্রের প্রয়োগ করেছে। আমার গুরুর কাছে এই মন্ত্রের কথা আমি শুনেছিলাম, কিন্তু বাস্তবে কখনো এমন অভিজ্ঞতা হয়নি, তাই আমি বেশ চমকেই গেলাম। তবে হাতে সময় বেশি ছিল না, তাই এবারে নিজের ঝোলার ভেতর থেকে সান্যাল মশাইয়ের কাছ থেকে পাওয়া আয়নাটা বের করলুম। তোমরা হয়তো ভাবছো এখানে আবার আয়নার কি কাজ। আসলে আয়নাটা দেখতে সাধারণ মনে হলেও সেটার এপারটা ছিল বিশুদ্ধ রূপোর। বিশুদ্ধ রূপোর কিছু দ্রব্য গুণ আছে। অশরীরী অবাস্তব কিছু ছায়া বিশুদ্ধ রূপোর আয়নাতে প্রতিফলিত হয় না। তাই রূপোর আয়না দেখে কোনটা বাস্তব আর কোনটা মায়া সেটা বোঝা যাবে। এবারে তাই উল্টো করে দাঁড়িয়ে আয়নাটা নিজের সামনে এমনভাবে বাড়িয়ে ধরলাম যাতে পেছনের প্রতিফলন দেখতে পাই। যা ভেবেছিলাম ঠিক তাই হলো। দেখা গেল যে খালি চোখে দেখে শ্মশানটা যেখানে আছে বলে মনে হচ্ছে, আসলে সেটা আছে তার থেকে অনেকটা বাঁ দিকে। আয়নাটা নামিয়ে রেখে খালি চোখে সেদিকে তাকাতেই আবার যেইকে সেই। মুহূর্তের মধ্যেই আসল শ্মশান মিলিয়ে গিয়ে আবার সেই মায়া শ্মশানের প্রতিরূপ দেখতে পেলাম। ব্যাপারটা যে কতটা অদ্ভুত সেটা নিজের চোখে না দেখলে বলে বোঝানো যাবে না। যাই হোক,
গুরুর কাছে শিখেছিলাম যে ভুল ভুলাইয়া চক্করে পড়লে নিয়ম হলো রূপোর আয়নায় প্রতিবিম্ব দেখে উল্টো পায়ে হেঁটে পার হতে হবে। আমি সেই মতো আয়নাতে চোখ রেখে এক পা করে উল্টো হাঁটতে শুরু করলাম। এইভাবে অনেকটা সময় লাগলো বটে, বার কয়েক হোঁচটও খেলাম, কিন্তু তবুও একসময় ঠিক সেই নীল আলোয় ঢাকা দেওয়া শ্মশানের কাছে এসে হাজির হলুম। অবাক হয়ে দেখলুম সত্যি সত্যি একটা নীলচে আলোর বলয় পুরো শ্মশানটাকে ঘিরে রেখেছে। আলোর বলয়টা অর্ধ স্বচ্ছ, আর বাইরে দাঁড়িয়ে খুব ভালো করে লক্ষ্য করলে ভেতরের দৃশ্য কিছুই স্পষ্ট দেখতে পাওয়া যায় না। সব কিছুই কেমন যেন ভাসা ভাসা ধোঁয়াটে মেঘের মতো। আমি তখন মধুসুন্দরী দেবীর নাম নিয়ে সেই আলোর গণ্ডির ভেতরে প্রবেশ করলুম। ভেতরে প্রবেশ করতেই প্রথমে যে ব্যাপারটা লক্ষ্য করলাম তা হলো আলোর অভাব। মাত্র এক পা বাইরেই সামান্য হলেও আলোর যে আভাটুকু ছিল, এখানে কেউ যেন সেটা শুষে নিয়েছে। চারিদিকে ঘন অন্ধকার। আমি এক জায়গায় চুপ করে দাঁড়িয়ে নতুন পরিবেশের সঙ্গে চোখের দৃষ্টিটা প্রথমে মিলিয়ে নিলাম। কিছুক্ষণের মধ্যেই চোখ সয়ে এলে শ্মশানের বড় বড় গাছ আর ঝোপঝাড় চোখে পড়ল। শ্মশানের মধ্যে আলোর কমতি ছাড়াও আরও কোনো একটা অস্বাভাবিকতা ছিল। প্রথমেই সেটা ধরতে না পারলেও একটু চিন্তা করতেই বুঝলাম জায়গাটা ভয়াবহ রকমের নিস্তব্ধ। রাতের বেলায় জলা জঙ্গলে রাত জাগা পশু পাখি পোকা মাকড়ের গাছের পাতায় পাতায় বাতাসের শব্দ সব মিলিয়ে প্রকৃতির একটা নিজস্ব শব্দ থাকে, কিন্তু এখানে সেটা একেবারেই অনুপস্থিত। কোনো জায়গাতে অশুভ শক্তির উপস্থিতি থাকলে এমনটা হয়। অন্ধকারে চোখ খানিকটা সয়ে আসার পর এবার কোন দিকে যাব সেটা ভাবলাম। চিন্তা করে মনে হলো যে অর্ধবৃত্তাকার আলোর বলয় বাইরে থেকে দেখতে পেয়েছিলাম, সেটা যদি পুরো শ্মশানটাকে ঢেকে রাখে তবে কেন্দ্রের দিকে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। সেই মতো অন্ধকারে ঝোপঝাড়ের মধ্যে দিয়ে শ্মশান ভূমির গভীরে প্রবেশের জন্য আমি পা বাড়ালাম। এর পরের ঘটনা মন দিয়ে শোনো। সেই আবছা অন্ধকারের মধ্যে দিয়ে কিছু দূর যাওয়ার পর বলতে গেলে আচমকাই মনের মধ্যে একটা বিপদের ঘণ্টার ধ্বনি যেন বেজে উঠল। মধুসুন্দরী দেবীর কৃপায় এই ক্ষমতাটা আমি পেয়েছিলাম। কোনো একটা অজানা বিপদ আসন্ন বুঝতে পেরে আমার ইন্দ্রিয়গুলো সক্রিয় হয়ে উঠল। ভালো করে কান পাততেই শুনলাম শ্মশানের মাটিতে গজিয়ে ওঠা ঝোপঝাড়ের পাতার মধ্যে দিয়ে একটা খুব ক্ষীণ শব্দ আমার দিকে এগিয়ে আসছে। সেই শব্দের দিক লক্ষ্য করে উল্টো ঘুরে দাঁড়াতেই দেখলাম আমার থেকে হাত 10 দূরে ঝোপের মাথা ভেদ করে হাত 5 উঁচু 4টে ছায়ামূর্তি দাঁড়িয়ে রয়েছে। নিজেকে অতি বড় সাহসী আমি দাবি না করলেও নেহাত ভীতু মানুষ কিন্তু আমি নই। ভীতু হলে তো আর তন্ত্র সাধনা করা চলে না। তন্ত্র সাধনা করতে গিয়ে অনেক রকম ভয়ের মুখোমুখি হয়েছে, কিন্তু সেদিন যা দেখলাম তেমনটা আর আগে কখনো দেখিনি। দেখলাম যে মূর্তিগুলো দাঁড়িয়ে আছে তারা দেখতে অনেকটা মানুষেরই মতো, অন্তত শরীরের নিচের অংশটুকু তো তাই, কিন্তু শরীরের ওপরে যেখানে মাথা থাকার কথা সেখানে মাথার বদলে রয়েছে 7টি করে ফনা, সাপের ফনার মতো। সেই গলা সমেত মাথাগুলো ঘাড়ের ওপর থেকে বেরিয়ে শূন্যে কিলবিল করছে। ফনার গঠন দেখতে অদ্ভুত, অনেকটা ওই উল্টানো ত্রিভুজের মতন। সেই ত্রিভুজের নিচের কোণের কাছে একটা আড়াআড়ি চেড়া দিয়ে সরু ফিতের মতো জিহবা বেরিয়ে লক লক করছে, আর মুখের কিছুটা উপরে দুটো গোল গোল সবুজাভ বিন্দু জোনাকির মতো আলোয় জলজল করে জ্বলছে। আমাকে ঘুরে দাঁড়াতে দেখে প্রাণীগুলো একটু সময়ের জন্য যেন থমকে গিয়েছিল, কিন্তু তারপরেই তাদের একজন এক জায়গাতে স্থির হয়ে রইল, আর বাকি 3 জন
সরে গিয়ে আমাকে ঘিরে ধরতে চাইল। ওই রকম মুহূর্তেও আমি বুঝতে পারলাম এরা আমাকে শিকার করতে চাইছে। বাঁচতে হলে আমার উচিত এই ঘেরা টোপ থেকে ছুটে পালানো, কিন্তু পারলাম না। প্রতিটা ফনা তোলা মাথা শূন্যে এমন মোদিত ছন্দে দুলতে লাগলো যে সেদিক থেকে চোখ ফেরাতে পারছিলাম না। আমি এতটাই হতবিলম্ব হয়ে পড়লাম যে মনে হলো নিজের পাগুলো যেন পাথরে পরিণত হয়েছে। ক্রমেই নিজেকে ভাগ্যের হাতে সঁপে দিতে শুরু করেছি, এমন সময় আমার পেছন থেকে একটা হলদে আলো এসে পড়ল ওই প্রাণহীন প্রাণীগুলোর ওপরে। আর সেই সঙ্গে একটা হাত আমার বাহুতে শক্ত করে চেপে দিয়ে বললে, বাঁচতে চাইলে চলে আসুন। শরীরে অন্য কারোর স্পর্শ পেতেই আমার সম্মোহিত ভাবটা কেটে গেল। চোখ মেলে তাকিয়ে বুঝলাম কেউ একজন হাতে একটা মশাল নিয়ে দাঁড়িয়েছে আমার পাশে। আমাকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে লোকটা শক্ত হাতে আমাকে ধরে টেনে নিয়ে চলল। অন্ধকারে শ্মশানের ঝোপঝাড় মারিয়ে অন্ধের মতো লোকটার পিছু ছুটতে লাগলাম। পেছনে সরসর শব্দ শুনে বুঝলাম সেই অদ্ভুত দর্শন ভয়ানক প্রাণীগুলো তখনও পিছু ছাড়েনি। এইভাবে বেশ খানিকটা সময় দৌড়ানোর পর একটা পুকুরের ধারে এসে পৌঁছালাম। পুকুরের একপাশে ফাঁকা জায়গাতে একটা কাঠের আগুন জ্বলছিল। লক্ষ্য করতেই দেখলাম সেই আগুনের চারপাশে সাদা ছাই দিয়ে একটা বৃত্তাকার গণ্ডি আঁকা। অপরিচিত লোকটা আমাকে টানতে টানতে সেই গণ্ডির মধ্যে নিয়ে ঢুকল। তারপর আমার হাত ছেড়ে দিয়ে একটা বড় শ্বাস ছেড়ে বললে, আর ভয় নেই, এই গণ্ডির ধারে কাছে ওরা আসবে না। লোকটার কথা শুনে পেছন ফিরে চেয়ে দেখলাম সত্যি সে ভয়ানক প্রাণীগুলি আর পেছনে আসছে না, বরং তার ফাঁকা জায়গাটার শেষ প্রান্তে গাছের গা ঘেঁষে অবস্থান নিয়েছে তারা। আমি কিন্তু এতক্ষণ লোকটার মুখ দেখতে পারিনি এবং তিনিও আমার মুখ দেখতে পাননি। এবারে মুখোমুখি ঘুরে তাকিয়ে আগুনের আলোয় পরস্পরের মুখের দিকে তাকাতেই একই সঙ্গে দুজনেই চমকে উঠলাম, কারণ আমার সামনে যে মুখটা দাঁড়িয়ে আছে সেটা আমারই মুখ। তবে সামান্য যেন একটু পার্থক্য আছে, মানে আমার তখন যে বয়স তার চেয়ে আরো বছর 20 পরে, মানে এই এখন আমার মুখখানা দেখতে যেমন হয়েছে সেই মুখখানা দেখতে ঠিক তেমনই। আমি অবাক হয়ে লোকটার দিকে চেয়ে রইলুম। সেই লোকটা অবাক স্বরে আমায় জিজ্ঞেস করলেন, তোমার নাম কি তারানাথ? আগে হ্যাঁ, কিন্তু আপনি কে? লোকটা এবার মৃদু হেসে নিজে সেই আগুনের একপাশে বসতে বসতে আমাকেও বসতে ইশারা করলেন। তারপর বললেন, আমি তোমারই মতো আরেকজন তারানাথ। আমি তার কথার মানে বুঝতে পারলাম না দেখে তিনি নিজেই আবার বললেন, তোমার মুখ দেখে স্পষ্ট বুঝতে পারছি যে এই জগতে তোমার তন্ত্র দীক্ষা হয়েছে, কাজেই সমান্তরাল বহু জগতের কথা তোমার হয়তো অজানা নয়। আমিও এসেছি তেমন একটা আরেকটা জগৎ থেকে। আমি আসলে তোমারই আরেকটা রূপ, বা বলতে পারো তুমি আমার একটা রূপ। সমান্তরাল জগৎ নিয়ে আমার অভিজ্ঞতার কথা তো তোমাদের আগেই বলেছি। সেই সময় বেলগাছির শ্মশানের ঠাকুর মশাইয়ের কাছের থেকে এই একই রকম কথাও আমি শুনেছিলাম। তিনি বলেছিলেন এই সব জগতের কিছু কিছু জগতের মধ্যে আশ্চর্য রকম মিল থাকে। তাই লোকটার কথা আমার অবিশ্বাস হলো না, কিন্তু মনে একটা খটকা লেগেছিল। তাই জিজ্ঞেস করলুম, বয়সে তো আপনাকে আমার চেয়ে অনেকটাই বড় বলে মনে হচ্ছে। হ্যাঁ, সেটা ঠিকই বলেছ। আসলে সমান্তরাল জগৎগুলোর মধ্যে মিল থাকলেও
সময়ের গতি প্রকৃতি সব জগতে এক হয় না। কোথাও সময়ের গতি ধীর, কোথাও বা দ্রুত। শুধু নিজের জগতে থাকলে এই পার্থক্যটা চোখে পড়ে না, কিন্তু ভিন্ন ভিন্ন জগতে ভ্রমণ করতে গেলে এমনটা খুব স্বাভাবিক। এই ব্যাপারটা আমার জানা ছিল না, তাই বেশ অবাকই হলাম। পুরো ব্যাপারটাই আসলে এতটাই অদ্ভুত যে ভাবতে গেলে নিজের কাছে ঠিক বিশ্বাসযোগ্য মনে হয় না। ভেবে দেখো, কোনো এক অজগায়ের এক আদিম শ্মশানে আগুনের পাশে মুখোমুখি বসে আছি আমরা দুই জগতের দুজন মানুষ, আর দুজনেই তারানাথ। আমার মনে তখন অনেক অনেক প্রশ্ন, তাই আবার জিজ্ঞেস করলাম, আপনি এখানে এলেন কিভাবে? ভুল করে এসে পড়েছি। পথিক যেমন পথ ভুল করে, অনেকটা তেমনই বলতে পারো। সেটা কি রকম? বিশেষ মন্ত্রক্রিয়ার মাধ্যমে এক জগৎ থেকে আরেক জগতে ভ্রমণ করা যায়। আমি সেই প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন জগতে ঘুরে বেড়াই। বলতে পারো অনেকটা শখ, অনেকটা আবার অজানাকে দেখার বা জানার আকাঙ্ক্ষা থেকে। এবার তেমনই এক ভ্রমণে বেরিয়ে দৈব দুর্বিপাকে এখানে এসে আটকা পড়েছি। কথা বলতে বলতে তিনি হাতের ইশারায় দূরের অন্ধকারে লুকিয়ে থাকা সেই ভয়ানক প্রাণীগুলোকে দেখালেন। সেদিকে তাকাতেই দেখলাম জায়গায় জায়গায় ঝোপের মধ্যে থেকে 7টা করে ফনা বেরিয়ে বাতাসে পাক খাচ্ছে। ফনার সংখ্যা দেখে বুঝলাম তাদের সংখ্যা হাতে গুনে শেষ করা যাবে না। সঙ্গে সঙ্গেই কিছুক্ষণ আগের সেই ভয়ানক অনুভূতিটা আবার ফিরে এলো। আমার মুখ দেখে প্রশ্ন বুঝে নিয়ে অন্য তারানাথ বললে, এদের নাম সপ্তশিরা, মানে 7টা শির থেকে সপ্তশিরা। এরা পুরোপুরি রক্ত মাংসের প্রাণী। যে জগতে এদের বাস তার নাম কালম্বু। আমি যে জগৎ থেকে এসেছি সেই জগতের একজন বৌদ্ধ লামা তার পুঁথিতে এদের কথা লিখে গিয়েছিলেন। সেই পুঁথি পড়ে এদের দেখার ইচ্ছে হওয়ায় আমি মন্ত্র বলে এদের জগতে গিয়েছিলাম। তারপর এই প্রক্রিয়াটা হয় জলের মধ্যে দিয়ে। আমার জগতে, মানে আমি আমার নিজের বাড়ির পুকুরে ডুব দিয়ে সপ্তর্ষি শিরাদের জগতে গিয়ে জল থেকে মাথা তোলা মাত্রই দেখি শত শত সপ্তশিরা ডোবার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে শুয়ে রয়েছে। এরা যে উভচর সেটা জানতাম না, তাই বিপদটা তখনও বুঝতে পারিনি। আমার উপস্থিতি বুঝতে পেরে সপ্তশিরার দল চারদিক থেকে ডোবার জলে ঝাঁপিয়ে পড়ল। ঘটনার আকস্মিকতায় সেই মুহূর্তেই উল্টো মন্ত্রে ডুব দিয়ে নিজের জগতে ফিরে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু কোনো একটা ভুল হয়েছিল, তাই নিজের জগতে না ফিরে এখানে এসে পড়েছি। কথার মাঝে অন্য তারানাথ একটু থামলেন। সুযোগ পেয়ে জিজ্ঞেস করলুম, এরা কি আপনার পিছু পিছু এসেছে? হ্যাঁ, আসলে হয়েছে কি, ভিন্ন জগতের দরজা খুলতে বা বন্ধ করতে মন্ত্রের পাশাপাশি কিছু ভৌত দ্রব্যাদিরও প্রয়োজন হয়। আমার ঝোলায় সেই সব থাকে, কিন্তু এবারে সপ্তশিরার আক্রমণে দিশেহারা হয়ে এই জগতে এসে সেই পথ বন্ধ করতে যাব, তখন দেখি আমার ঝোলাটাই নেই। তারপর কিছু ভেবে ওঠার আগেই সেই খোলা পথ দিয়ে দলে দলে সপ্তশিরা এই জগতে আসতে শুরু করলো। বুঝলাম এই সপ্তশিরার দল যদি কোনো রকমে শ্মশান ছেড়ে লোকালয়ে গিয়ে পড়ে তবে আর দেখতে হবে না। তাই কোনো রকমে একটা গাছের উপরে উঠে নিজের প্রাণ রক্ষা করার পর বাঁদরি মন্ত্র বলে শ্মশানের চারপাশে একটা অদৃশ্য দেওয়াল তৈরি করলাম। অন্য তারানাথের কথাতে আমি সচকিত হয়ে উঠলাম। একবারের অভিজ্ঞতাতে যা বুঝেছি তাতে হিংস্র সপ্তশিরার দল যদি সত্যি সত্যি শ্মশান ছেড়ে গ্রামে কোনোভাবে পৌঁছয়, তবে মানুষ মেরে গ্রাম উজাড় করতে বিশেষ বেশি সময় লাগবে না। সেটা বেশ বুঝতে পারছি আমি। অন্য তারানাথ তখন বলে চলেছে, সপ্তশিরার দল যেন শ্মশানের বাইরে যেতে না পারে, সেই জন্য যেমন বাঁধনি মন্ত্র পড়ে শ্মশানের চারপাশ ঘিরে দিয়েছি, তেমনই বাইরের মানুষও যেন শ্মশানে আসতে না পারে
সেই জন্য ভুলভুলাইয়া মন্ত্র পড়ে এখানে আসার পথ রুদ্ধ করেছি। কিন্তু সেই সঙ্গে নিজেও তো এই শ্মশানে আটকা পড়ে আছি, কারণ আমি এখান থেকে চলে গেলেই বাঁধুনি মন্ত্রের ক্ষমতা লোপ পাবে। তবে তাতেও তো শেষ রক্ষা হবে বলে মনে হচ্ছে না। কেন? আসলে ভুলভুলাইয়া আর বাঁধুনি মন্ত্র এই দুটোই উচ্চকোটির মন্ত্র। দীর্ঘকাল ধরে এদের কার্যকারিতা ধরে রাখা যায় না। আমার এখানে আসার পর 6 দিন পেরিয়ে গেছে, আর বড় জোর আজকের রাতটা পাবো। এর মধ্যে যদি এই সপ্তশিরাদের ফিরিয়ে দিয়ে ওই সংযোগ পথ বন্ধ না করতে পারি, তবে ঘোর বিপদ আসন্ন। ওই পথ বন্ধ করার কি আর কোনো উপায় নেই? উপায় একটা ছিল। যদি তোমাকে আরো 2 দিন আগে পেতাম, তবে হয়তো আমার হয়ে তুমি দরকারি সবকিছু জোগাড় করে আনলেও আনতে পারতে। সেই কারণে কি আপনি আমার উদ্দেশ্যে অদৃশ্য ডাকটা পাঠিয়েছিলেন? ঠিক তোমার উদ্দেশ্যে তো ডাক পাঠাইনি, সাহায্য চেয়ে ডাক পাঠাচ্ছিলাম এই আশাতে যদি এমন কেউ থাকে যার ডাক শোনার ক্ষমতা আছে, তবে সে নিশ্চয়ই আসবে। আজ তুমি এলে, কিন্তু এখন তো অতটাও সময় নেই যে তুমি সেই সব জোগাড় করে আনবে। যা হওয়ার তা হবে, কি আর করা যায়। অন্য তারানাথের কণ্ঠে আসন্ন বিপদের শঙ্কা বেশ অনুভব করতে পারলাম। সেই সঙ্গে অসহায়ত্বের একটা আভাসও পেলাম। সময়ের কাছে তার হাত পা যেন বাধা হয়ে পড়ছে। খানিক ভেবে আমি বললাম, আচ্ছা, সপ্তশিরার জগতে যাওয়ার সময় তো আপনার ঝোলা আপনার সঙ্গে ছিল? হ্যাঁ, তা তো ছিল। তার মানে সেটা ওই জগতেই রয়ে গেছে? সেটাই তো হয়েছে। তার মানে এই পথ ধরে সপ্তশিরার জগতে গিয়ে আবার সেটাকে খুঁজে আনা সম্ভব, তাই তো? সে চিন্তা যে আমার মাথায় আসেনি তা নয়, কিন্তু সেখানে যাওয়ার জন্য এই শ্মশানের ডোবাটা জলে যে নামতেই হবে। আর সমস্যা হলো, ডোবাটা এখন পুরোপুরিভাবে সপ্তশিরাদের দখলে। তার কথাতে আমি খানিকটা হতোদ্যমিত হয়ে পড়েছি। তখন একটু পর খানিক ভেবে জিজ্ঞেস করলাম, আচ্ছা, সপ্তশিরার দলকে কোনোভাবে ধ্বংস করে ফেলা যায় না? না, সেটা সম্ভব নয়। এরা সংখ্যায় এত দ্বিগুণ, কটাকে মেরে শেষ করবে বলো? এক দলকে মেরে শেষ করলেই আরেক দল এসে হাজির হবে। অন্য তারানাথের কথা শুনে এবারে বলতে গেলে আমি একেবারেই আশা ছেড়ে দিলাম। তবু তো মানুষ, কথায় বলে যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। সেই আগুনের পাশে চুপ করে বসে রইলাম দুজনে। মাথার মধ্যে একের পর এক চিন্তা খেলে যেতে লাগলো। নিজের সামান্য জ্ঞান দিয়ে কোনো একটা উপায় ভাবার চেষ্টা করলাম। সেই সময় হঠাৎ করে সান্যাল মশাইয়ের কাছের থেকে পাওয়া সেই আয়নাটা পাওয়ার কথা মনে পড়ল। বুক পকেট থেকে সেটা বের করে উল্টে পাল্টে দেখতে লাগলাম, আর তখনই একটা জিনিস লক্ষ্য করলাম। যে সময়ের কথা বলছি তখনও খলের তৈরি জিনিসপত্রে বাজারে 6 লাভ হয়ে যায়নি। সোনার উপর গয়নার মতো আয়নাও তখন তৈরি হতো কর্মকারদের দোকানে। নিজেদের কাজের স্বাক্ষর রাখার জন্য কর্মকারদের অনেকেই নিজেদের তৈরি জিনিসের পেছনে নিজের নামটা খোদাই করে দিতেন। এই আয়নাটার হাতলের পেছন দিকে দেখলাম ছোট ছোট অক্ষরে লেখা আছে, সুসেন কর্মকার বেলগাছি। তার মানে এই আয়নাটা তৈরি হয়েছে বেলগাছির সুসেন কর্মকারের হাতে। বেলগাছি নামটা পড়তেই চোখের সামনে যেন সেই বেলগাছি গ্রাম, সেই শ্মশানের মেলা, শ্মশানের ডোবায় ছিপ ফেলে বসে থাকা ঠাকুরমশাই সব ছবির মতো দেখতে পেলাম। মনে হলো সত্যিই বড় অদ্ভুত এক কাকতালীয় ব্যাপার। আমার প্রথম সমান্তরাল জগতের অভিজ্ঞতা হয়েছিল এই বেলগাছি শ্মশানে। সেই ঘটনা তো তোমাদের বলেছি। আজ আবার যখন একই রকম একটা ঘটনার মুখোমুখি হয়েছি, তখন আবার সেই বেলগাছির নামটাই ফিরে এলো, তাও একটা আয়নার মাধ্যমে।
যেই আয়নাটা কেউ একজন দিয়ে গিয়েছিল 20 বছর আগে। ভাবতে গিয়ে মনে হলো এর মধ্যে নিশ্চয়ই কোনো সূত্র লুকিয়ে আছে। আমাকে আয়না হাতে ওইভাবে বসে থাকতে দেখে অন্য তারানাথ কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলে, কি হলো, ওটা কি? আমি তখন আয়নাটা তার দিকে এগিয়ে দিয়ে একে একে তাকে সব খুলে বললুম। অন্য তারানাথ তন্ময় হয়ে আমার কথা শুনতে লাগলেন, আর সেই সঙ্গে তার চোখে ধীরে ধীরে একটা উত্তেজনার ভাব ফুটে উঠল। আমার কথা শেষ হতে তিনি বললেন, তারানাথ, তুমি যা বলছো তা যদি সত্যি হয় তবে তবে এখনো আমাদের সব আশা শেষ হয়ে যায়নি। আমি তার কথা বিশেষ বুঝতে না পেরে তার দিকে তাকিয়ে রইলাম। তিনি আমার মনের ভাব বুঝে নিয়ে বললেন, ঠাকুর মশাই যেইভাবে জলের মধ্যে দিয়ে তোমাকে অন্য জগতে নিয়ে গিয়েছিলেন, আমার পদ্ধতিটাও সেই রকম। তার মানে ঠাকুর মশাইয়ের কাছে গেলেই প্রয়োজনীয় সব কিছু জিনিস পাওয়া যেতে পারে। কিন্তু তাকে আর পাচ্ছি কোথায়? ঠাকুরমশাই তো সেই তক্ষুনি অন্য জগতে চলে গিয়েছিলেন। হ্যাঁ, সে হয়তো গেছেন, কিন্তু তুমি যে সময় বললে সেই সময় তো তিনি বেলগাছি শ্মশানেই ছিলেন। সময় স্রোত ধরে পিছনে সেই সময় ফিরে গেলে তাকে আবার পাওয়া যাবে। অন্য তারানাথের কথাগুলো আমার কাছে কেমন যেন হেয়ালির মতো মনে হলো। সেটা অনুমান করতে পেরে তিনি বললেন, কালযাত্রা মন্ত্রের কথা জানো? আমি নাবাচক মাথা নাড়তে তিনি বললেন, হ্যাঁ, সেটা তো অস্বাভাবিকও নয়। তুমি তো সাধনায় সিদ্ধি লাভের আগেই সাধনার পথ ত্যাগ করেছ, তাই হয়তো জানতে পারোনি। এই মন্ত্র ক্রিয়ার মাধ্যমে চাইলে কারো চেতনাকে অতীতে চালনা করা যায়। মহাশক্তিধর মন্ত্র এই কালযাত্রা মন্ত্র, তাই যুগে যুগে সাধকেরা একে গুপ্ত রেখেছেন। সেই মন্ত্রে এই সমস্যার সমাধান কি করে হবে? তবে শোনো, আমি এই মন্ত্র গুণে তোমার চেতনাকে তোমার অতীতে মানে সেই বেলগাছি শ্মশানে নিয়ে যাব। সেখানে তোমার কোনো শারীরিক অস্তিত্বই থাকবে না, কোনো কিছু ধরতে বা ছুঁতেও পারবে না, তবে কথা বলতে পারবে। তোমার কাজ হবে ঠাকুর মশাইকে খুঁজে নিয়ে তার কাছ থেকে সেই মন্ত্রপুত তেলটা চেয়ে আনা। অতীতে গিয়ে ঠাকুরমশাইকে যদি খুঁজে পাইও, তবুও তার কাছের থেকে সেই তেল বর্তমানে আমি কি করে নিয়ে আসব? আপনি তো বললেন সেখানকার কোনো কিছুই আমি ধরতে বা ছুঁতে পারবো না। সেটার উপায়ও তো আছে, তোমাকে সেটা আমি শিখিয়ে দিচ্ছি। অন্য তারানাথ তখন নিজের আসন ছেড়ে উঠে সামনের আগুনটা একটু উস্কে দিলেন। তারপর আগুন থেকে এক টুকরো কয়লা তুলে নিয়ে একটা গোল বৃত্ত আর তার ভিতরে একটা ষড়ভুজাকার ক্ষেত্র আঁকলেন। তারপর আমাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা, তোমার শরীর শুদ্ধ আছে তো? হ্যাঁ, তা আছে। তবে এখানে এসেই ক্ষেত্রের মাঝে বসো। আমি তার কথা মতো সেই ষড়ভুজের মধ্যে গিয়ে বসলে তিনি আমাকে চোখ বন্ধ করতে বলে আমার দু চোখের পাতায় কিছু ছাই আর মাটির একটা মিশ্রণ ডলে দিলেন। তারপর বললেন, তোমার তো তন্ত্র দীক্ষা হয়েছে, আসনের অভ্যাসও আছে, কাজেই তোমার ক্ষেত্রে ব্যাপারটা খুব একটা কঠিন হবে না বলেই আমি মনে করছি। তুমি তোমার গুরুর নাম স্মরণ করে এক মনে বীজ মন্ত্র জপ করতে থাকো, আর সেই সঙ্গে মনে মনে সেই সময়টা কল্পনা করো। কল্পনাটা যত গভীর হবে আমার কাজ তত সহজ হবে। আমি তার কথা মতো চোখ বন্ধ অবস্থায় বসে সেই বেলগাছি শ্মশানের মেলা, সেই ছোট্ট শ্যাওলা থাকা পানা পুকুর আর ঠাকুরমশাইয়ের কথা ভাবতে শুরু করলাম। অন্য তারানাথ তখন আমার পিছনে এসে আমার পিঠে পিঠ মিশিয়ে বসলেন। তারপর কোনো এক দুর্বোধ্য ভাষায় মন্ত্র উচ্চারণ শুরু করলেন। সেই মন্ত্র উচ্চারণ শুনতে শুনতে আর নিজের মনে ঠাকুরমশাইয়ের কথা ভাবতে ভাবতে কিছুক্ষণের মধ্যেই আমি কেমন যেন একটা ঘোরের মধ্যে চলে গেলাম। অন্য তারানাথের কণ্ঠ ধীরে ধীরে ফিকে হয়ে আসতে লাগলো।
মনে হলো কোনো এক অতল অন্ধকারের গহ্বরে আমি তলিয়ে যাচ্ছি। আমার চারিদিকে শুধু অন্ধকার, শূন্যতা পাঁক খেয়ে চলেছে। তারপরেই মনে হলো অনেক দূর থেকে কেউ যেন ভাষা ভাষা কণ্ঠে বলছে, এইবারে চোখ খোলো তারানাথ। সেই অদৃশ্য কণ্ঠের আদেশ মতো চোখ খুলতেই দেখলাম আমি দাঁড়িয়ে আছি সেই বেলগাছি শ্মশানের ডোবার পারে। তখন সময়টা দুপুর, সবকিছু যেন ঠিক সেই 20 বছর আগের মতোই আছে। আমি ধীর পায়ে এগিয়ে গিয়ে দেখলাম ডোবার ধারের সেই হিজল গাছের নিচে ঠাকুর মশাই বসে ছিপ পেলে মাছ ধরছেন, আর তার পাশে একজন কিশোর ছেলে বসে আছে। সেই কিশোর ছেলেটা যে আমি নিজেই আশা করি সেটা বুঝতে পারছো। সে যে কি অবিশ্বাস্য অনুভূতি তা তোমাদের বলে বোঝাতে পারবো না। কিছুক্ষণ অপেক্ষা করবার পর দেখলাম আমার কিশোর প্রতিমূর্তি উঠে চলে গেল। শুধু ঠাকুর মশাই একাকী রয়ে গেলেন। তখন আমি ধীর পায়ে তার কাছে এগিয়ে গিয়ে বললাম, প্রণাম ঠাকুর মশাই। ঠাকুর মশাই প্রথমে আমার দিকে চেয়ে খানিকটা চমকে গেলেন। তারপর কিছুটা সময় অবাক দৃষ্টিতে আমাকে দেখে নিয়ে বললেন, এই মাত্র যে চলে গেল তা তুমি কি সে? আগে হ্যাঁ ঠাকুর মশাই। তোমাকে দেখেই বুঝতে পারছি যে তুমি সত্যিকার অর্থে এখানে নেই, শুধু তোমার চেতনাটা আছে। তার মানে অন্য কোনো সময় বা স্থান থেকে তুমি এখানে এসেছো। কিন্তু প্রশ্ন হলো, কেন এসেছো? এই কালযাত্রা মন্ত্র তো শখের বশে চর্চার জিনিস নয়। ঠাকুরমশাই, এক ভয়াবহ বিপদের মুখে পড়েই আমাকে এখানে আসতে হয়েছে। অসংখ্য নিরীহ মানুষের প্রাণ সংকটে। তাদের বাঁচানোর জন্য আপনার সাহায্য কামনা করতে আমাকে এখানে পাঠানো হয়েছে। কে পাঠিয়েছে? আমি তখন সংক্ষেপে তাকে সবকিছু খুলে বললাম। সব শুনে তিনি বললেন, তোমাকে যে এখানে পাঠিয়েছে সে অনেক উচ্চমানের সাধু। যে জিনিসটা তার প্রয়োজন সেটা আমার কাছেই আছে, কিন্তু সেটা তো তুমি সাথে করে নিয়ে যেতে পারবে না। সেটার জন্য অন্য উপায় বের করতে হবে। এখানে পাঠানোর আগে উপায়টা অন্য তারানাথ আমাকে শিখিয়ে দিয়েছিলেন। সেই মতো আমি বললাম, শ্মশানে আমরা যেখানে আসনে বসেছি তার থেকে 10 দূরে একটা গাব গাছ আছে, যেটার বয়স বোধ করি 80-র কাছাকাছি হবে। ঠাকুর মশাই ওইটুকু শুনে বুঝে নিয়ে বললেন, ওতেই হবে। আমি ওই গাছটার নিচেদের হাত দক্ষিণ দিকে মাটির তলায় মন্ত্রপুত তেলে শিশি আর একটা মরার খুলি পুঁতে রেখে আসব। তুমি ফিরে গিয়ে সেই গাছটার নিচের মাটি খুঁড়লে সেগুলো পেয়ে যাবে। আশা করছি 20 বছর পরও সেগুলো ঠিকই থাকবে। আর রাতের মধ্যে ভুলভুলাইয়া ভেদ করে শ্মশানে পৌঁছানোর জন্য তোমার একটা খাঁটির উপর আয়নাও লাগবে। হ্যাঁ, সেটার ব্যবস্থাও আমি করে দেব। ততদিন অবশ্য আমি আর এই জগতে থাকবো না। তবে বাকিটা তোমার 2 জগতে 2 তারানাথ মিলে ঠিকই সামলে নিতে পারবে বলে সেটা আমার বিশ্বাস। ঈশ্বর সকলের মঙ্গল নিশ্চয়ই করবেন। যাও যাও, এবার তুমি যাও। ঠাকুর মশাইয়ের কথা শেষ হলে আমি ভক্তি ভরে তাকে গড় হয়ে প্রণাম করলাম। তারপর চোখ খুলতেই দেখি আমি বসে আছি সেই শ্মশানের মধ্যে আগুনের ধারে। আমার পিঠে পিঠ ঠেকিয়ে বসে আছেন সেই অন্য তারানাথ। আমি ফিরে এসেছি বুঝতে পেরে তিনি উঠে আমার সামনে দাঁড়িয়ে বললেন, কি হলো, সব ঠিক আছে তো? আমার ঘোর তখনও পুরোপুরি কাটেনি। কোনো রকমে বললাম, তেলের শিশিটা ওই
ওই গাব গাছটার তলাতে দক্ষিণ দিকে 1.5 হাত দূরে মাটির নিচে পাওয়া যাবে। অন্য তারানাথের চোখ তখন উত্তেজনায় জ্বলছে। তিনি নিভিয়ে রাখা মশালে আবার আগুন ধরিয়ে নিয়ে আমার হাতে দিয়ে বললেন, এসো আমার সঙ্গে। দুজন তখন সেই গাব গাছের কাছে গিয়ে গাছের ভাঙা সুচালো ডাল আর হাত দিয়ে মাটি খুঁড়তে লাগলাম। মশালের আলোয় ভয়ে সপ্তশিরার দল আমাদের কাছে না ভিড়লেও দূর থেকে আমাদের দিকে নজর রাখতে লাগলো। তাদের নিয়ে অবশ্য তখন আর ভাবনা কাজ করছিল না, শুধু মনে হচ্ছিল জিনিসগুলো পাবো তো। পকেটের উপর আয়নাটার কথা মনে পড়তেই বুঝলাম পাবো। আমার ধারণাটা মিথ্যে হলো না। খানিকটা মাটি খুঁড়তে সত্যিই একটা মরার খুলি আর একটা কাঁচের শিশি পেলাম। তখন আমাদের খুশি দেখে কে। তারানাথের গল্পের এই পর্যায়ে এসে কিশোরীর ভাব দেখে বুঝলাম সে কিছু একটা জিজ্ঞাসা করতে চাইছে। আমি বুঝতে পেরে তার হাত ধরে একটা হালকা চাপ দিয়ে তাকে নিরস্ত্র করলাম। তারানাথ তখন পুরোপুরি গল্পের ভেতরে ঢুকে পড়েছে। সে বলে চলল, জিনিসগুলো নিয়ে দুজনে আবার সেই আগুনের কাছে ফিরে এলাম। এইবারে কি করবেন? এইবার এই সপ্তশিরাদের তাদের জগতে ফেরত পাঠিয়ে ওই সংযোগ পথ বন্ধ করতে হবে, তারপরে বাকি সবকিছু। আর বেশি সময় নেই। অন্য তারানাথ কথা শেষ করে সেই মরার খুলিটা উল্টো করে তার ভিতরে শিশির তেলটা ঢেলে দিলেন। তারপর সেই তেলে আঙুল ডুবিয়ে একটা মন্ত্র উচ্চারণ করে তেলটা ছিটিয়ে দিলেন সামনের আগুনের মধ্যে। সঙ্গে সঙ্গেই আগুনের রংটা মুহূর্তের জন্য সবুজ হয়ে গেল। এবারে তিনি 2 হাত জোর করে কপালে ঠেকিয়ে খুশি গলাতে বললেন, তারানাথ, এর দ্রব্যগুণ এখনো অটুট আছে, চলো এবার। কথা শেষে তিনি উঠে দাঁড়িয়ে মশালটা নিয়ে তার পিছু পিছু যেতে ইশারা করলেন। আমিও তার কথা মতো তাকে অনুসরণ করলাম। চারপাশে যেয়ে বুঝলাম গোটা শ্মশান চত্বর ভরে আছে সপ্তশিরাদের দিয়ে। তারা আলোর থেকে দূরে দাঁড়িয়ে নিঃশব্দে আমাদের অনুসরণ করে চলেছে। মাথার ওপর চেয়ে দেখলাম সেই নীলাভ আলোর বৃত্তটা এখনো ঘিরে আছে শ্মশানটাকে, তবে তার উজ্জ্বলতা এখন অনেকটাই কমে এসেছে। তার মানে বন্ধনী মন্ত্রের শক্তিও ক্রমশ কমে আসছে। অন্য তারানাথের পিছু পিছু অনুসরণ করে কিছুক্ষণের মধ্যেই একটা ডোবা পুকুরের ধারে গিয়ে পৌঁছালাম। কেউ বলে না দিলেও বেশ বুঝতে পারলাম এই ডোবার মধ্যেই রয়েছে সপ্তশিরার জগতের পথ। ডোবার জল কিন্তু নিথর নয়। মশালের আলোয় যতটুকু দেখা যায় তাতে বোঝা যাচ্ছে যে জলের ভেতরে সপ্তশিরার দল কিলবিল করছে। ডোবার পাড় ধরে নেমে সেই জলের কাছে দাঁড়িয়ে অন্য তারানাথ এবার মরার খুলি থেকে ছাই গলা তেল আঙুলে নিয়ে কি একটা মন্ত্র পড়ে আবার কপালে একটা ফোঁটা কেটে দিলেন। তারপর একবার আকাশের দিকে দেখে নিয়ে বললেন, তারানাথ, এখনই কিছু শুকনো পাতা জোগাড় করে দুজন মানুষ দাঁড়ানোর মতো একটা করে গন্ডি বানাও। আমি তার কথা মতন ডোবার ধারে ছড়িয়ে থাকা শুকনো পাতা জোগাড় করে একটা বৃত্তাকার গন্ডি বানালাম। তারপর আমরা দুজন গিয়ে দাঁড়ালাম সেই গন্ডির মধ্যে। অন্য তারানাথ তখন মশাল থেকে আগুন নিয়ে গন্ডির পাতাতে আগুন ধরিয়ে দিলেন। তারপর মশালটাকে গন্ডির একদম মাঝামাঝি পুঁতে দিয়ে সেই খুলি থেকে সামান্য কিছুটা তেল ঢেলে দিলেন মশালের আগুনে। আর সঙ্গে সঙ্গে মশালটার আগুন সবুজ হয়ে জ্বলতে শুরু করল। অন্য তারানাথ বললেন, কোনোভাবেই এই গন্ডির বাইরে যাবে না। আমি ঘাড় নেড়ে সাই দিলে তিনি একটু সময় চুপ করে থেকে মন্ত্র উচ্চারণ শুরু করলেন। তবে সেই মন্ত্রের কিছুই আমি ভালো করে বুঝতে পারলাম না, কিন্তু চমকে উঠে লক্ষ্য করলাম মন্ত্র উচ্চারণের সঙ্গে সঙ্গে পুরো শ্মশান কেমন একটা তীব্র হিঁসির শব্দে ভরে উঠছে। সেই সঙ্গে যোগ হয়েছে ছোট ছোট গাছ আর ঝোপঝাড় ভাঙার শব্দ। মনে হলো কারা যেন সবকিছু দুমড়ে মুচড়ে ছুটে আসছে।
আকাশের দিকে তাকিয়ে দেখি নীলাভ আলোর বৃত্ত ধীরে ধীরে সংকুচিত হতে শুরু করেছে। বুঝলাম মন্ত্র পড়ে অন্য তারানাথ এবার বন্ধনীর পরিধির সংকুচিত করে আনতে শুরু করেছেন। আর অদৃশ্য সেই বন্ধনীর চাপে দলে দলে সপ্তশীরা ছুটে আসছে ডোবার দিকে। পরবর্তী মিনিট 10 এই প্রক্রিয়া চলল। শ্মশানের আনাচে কানাচে লুকিয়ে থাকা সমস্ত সপ্তশীরা ছুটে ছুটে গিয়ে লাফিয়ে পড়তে লাগলো আগে ডোবার জলে, কিন্তু তারা কেউ আমাদের গণ্ডির মধ্যে এলো না। এরপর নীলাভ আলোর বৃত্তটা ছোট হতে হতে একসময় গিয়ে মিলিয়ে গেল ডোবার জলের মধ্যে। আর সঙ্গে সঙ্গেই অন্য তারানাথ তার হাতে থাকা মরার খুলি থেকে খানিকটা তেল ঢেলে দিলেন ডোবার জলে। মুহূর্তের মধ্যেই তেলটা ছড়িয়ে পড়ল জলের উপরই তলে। অবাক ব্যাপার হলো, এতক্ষণ জলের মধ্যে যে আলোড়ন অঞ্চল ছিল, মুহূর্তের মধ্যেই তা কিন্তু বন্ধ হয়ে গেল, একদম নিথর জলে পরিণত হলো মুহূর্তেই। জলের ওপরে ভেসে থাকা তেলের আস্তরণে পূর্ণিমার আকাশের প্রতিবিম্ব দেখে মনে হলো যেন একটা বৃহৎ আয়না কেউ আকাশের দিকে মুখ করে রেখেছে। বুঝলাম সপ্তশীরার জগতের সঙ্গে আমাদের জগতের সংযোগ পথ বন্ধ হয়ে গিয়েছে। এইসব প্রক্রিয়া শেষ হতেই পরিবেশের অদ্ভুত পরিবর্তন হলো। শ্মশানের বাতাস জুড়ে থাকা অশুভ ভাবটা কেটে গিয়ে ফুরফুরে বাতাস বইতে লাগলো। সেই সঙ্গে আবার ফিরে এলো ঝিঁঝি পোকার ডাক। বিপদ কেটে গেছে বুঝতে পেরে দুজনেই হাঁপ ছেড়ে বসে পড়লাম সেই ডোবার পাড়ে। এইভাবে বেশ খানিকটা সময় কেটে যাওয়ার পর আমি জিজ্ঞেস করলাম, বড় বিপদ তো কাটল, এবার কি করবেন? অন্য তারানাথ খানিকটা ভেবে নিয়ে বললেন, এবার আমাকে ফিরে যেতে হবে নিজের জগতে। কিন্তু আমার মনে তখন অনেক অনেক প্রশ্ন। আমার খুব ইচ্ছে করছিল তাকে বলি কয়েকটা দিন অন্তত এই জগতে থেকে যেতে। কথাটা বললাম, শুনে তিনি বললেন, থাকতে পারলে তো আমারও ভালোই লাগতো, কিন্তু এই মুহূর্তে সেটা আমার পক্ষে খুব কষ্টকর হবে। কেন? তোমাকে তো বলেইছি, সবগুলো জগতের সময়ের গতি একরকম হয় না। হ্যাঁ, তা বলেছেন। তোমাদের এই জগতের সময় আমাদের জগতের চেয়ে অনেক ধীর, বা বলতে পারো আমাদের জগতের সময় তোমাদের জগতের চেয়ে অনেক দ্রুত। সেটা কি করে বুঝলেন? বুঝলাম তোমার আর আমার বয়সের পার্থক্য দেখে। আমার নিজের জগতের সময় তোমাদের এই জগতের চেয়ে দ্রুত চলে বলেই আমার বয়সটা তোমার চেয়ে বেশি। আর তাই যদি সত্যি হয়, তবে নিজের জগতে ফিরে গিয়ে হয়তো দেখব কয়েক মাস পেরিয়ে গেছে এরই মধ্যে। তাছাড়া বাড়িতে... কথাটা বলতে গিয়ে ও অন্য তারানাথ হঠাৎ থেমে গেলেন। তারপর খানিকটা তাড়াহুড়ো করে উঠে দাঁড়িয়ে বললেন, এসো, এবার আমায় বিদায় দাও। আমার অনিচ্ছা সত্ত্বেও নীরবে উঠে দাঁড়ালাম। অন্য তারানাথ তখন আর একটা মন্ত্র পড়ে খুলির বাকি তেলটুকু ঢেলে দিলেন জলের মধ্যে। আসি। অন্য তারানাথ তখন আমার থেকে বিদায় নিয়ে কোমর জলে গিয়ে দাঁড়ালেন। আমরা দুজনেই জানতাম এই হয়তো আমাদের শেষ দেখা। তিনি আমার দিকে ফিরে মৃদু হাসলেন, তারপর হাত জোর করে কপালে ঠেকিয়ে জলের মধ্যে ডুব দিলেন। আমি অনেকক্ষণ সেই ডোবার ধারে দাঁড়িয়েছিলাম। বুঝলে কেন দাঁড়িয়েছিলাম জানো? আমি নিজেও জানি না। জানি যে কোনো এক জগৎ থেকে কেউ একবার গেলে আর সেই জগতে ফিরে আসতে পারে না। তবুও দাঁড়িয়েছিলাম, কারণ মনে হচ্ছিল যেন নিজের একান্ত কাছের কাউকে শেষ বিদায় জানালাম। রাজপ্রতাপের ঠেকে আপনারা শুনছিলেন একটি তারানাথতান্ত্রিক ফ্যান ফিকশন গল্প, কৈলাসে কালচক্র। গল্পের বিভিন্ন চরিত্রে আমি রাজপ্রতাপ, সন্তু, সৌরভ ধনী, নিরুপম এবং অভিষেক। গল্পের পোস্টার ডিজাইনে দাস স্টুডিও।
শব্দ সংযোজন ও আবহে টিম রাজদেবী প্রোডাকশন। গল্পটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই রাজপ্রতাপের ঠেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে ভুলবেন না, যাতে পরবর্তী গল্পের আপডেট খুব শীঘ্রই আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো আমরা এখানেই শেষ করছি। ফিরব আবার পরবর্তী গল্প নিয়ে। ততদিন সবাই সুস্থ থাকুন, সঙ্গে থাকুন, শুনতে থাকুন রাজপ্রতাপের ঠেক। ধন্যবাদ।